হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। পার্সেন্টেজের অলরেডি 4টে ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে পার্ট 5 5 নাম্বার ক্লাস। তোমরা যারা এখনো পর্যন্ত 4টে ক্লাস দেখোনি, প্লেলিস্ট বানানো আছে, কোথাও খোঁজার প্রয়োজন পড়বে না। ম্যাথ ফ্রি ব্যাচ বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে আমি যা ভিডিও আসবে আমি সমস্ত কিছু ওখানেই দেবো, বা আগে যা ভিডিওগুলো হয়েছে সমস্ত ওখানেই আছে। ঠিক আছে, তো তোমরা অতি অবশ্যই এই ভিডিওগুলো দেখবে, না হলে কিন্তু এই ক্লাসে আমি তো প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা কোশ্চেনকে একদম সিম্পল ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবোই, কিন্তু আগের ক্লাসগুলো দেখলে তোমাদের কোথাও না কোথাও এর পরের ক্লাসগুলো দেখতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এছাড়া আমরা যা কিছু এই ক্লাসে করাই খাতায় নোট করার প্রয়োজন নেই, কারণ আমি টেলিগ্রাম গ্রুপে, এক্সাম গ্র্যাভিটি যে টেলিগ্রাম গ্রুপ আছে, যুক্ত থাকবে। ক্লাসে যা কিছু করানো হবে পিডিএফ আকারে আমি দিয়ে দেবো, তোমরা নিজেরা প্রিন্ট করে সেখান থেকে পড়তে পারবে। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমি শুরু করছি। আর তোমরা জানো এটা গ্রুপ ডির ব্যাচ, তো অতি অবশ্যই গ্রুপ ডির ব্যাচ, রুদ্র ব্যাচ। কিন্তু তোমরা যারা এলপি এক্সাম দিচ্ছ, মানে এলপি তো আর 1 মাস পর পরীক্ষা, নতুন রিশিডিউল ডেট দিয়ে দিয়েছে রেলওয়ে থেকে, তো প্রত্যেকের জন্য, মানে যে কোনো রেলের এক্সাম দাও না কেন, প্রত্যেকের জন্য এই ব্যাচ কিন্তু বিশাল হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস 5 এর প্রথম প্রশ্ন দেখা যাক কি আছে। দেখো, একটি কারখানায় উৎপাদিত খেলনা 20% ত্রুটিপূর্ণ এবং অবশিষ্ট 25% ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদি 4800টি খেলনা ভালো অবস্থায় থাকে তাহলে উৎপাদিত খেলনার আসল সংখ্যা কত? দারুণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এনটিপিসি 2021 আসা প্রশ্ন, শিফট 2 তে। প্রত্যেকটা প্রশ্নই দারুণ প্রশ্ন। আর আমি একটাই রিকোয়েস্ট করবো, প্রত্যেকে, যেহেতু এতগুলো কোশ্চেন আমরা করেছি অলরেডি, প্রত্যেকে আগে খাতা পেন নিয়ে বসবে, পজ করবে, নিজেরা ট্রাই করবে, তারপর আমার সাথে মেলাবে, কারণ আমি একদমই তোমাদের শর্ট প্রসেস এবং কনসেপ্টের সাথে করাবো। দেখো, একটি কারখানায় উৎপাদিত খেলনা 20% ত্রুটিপূর্ণ। আমি সবসময় কি মেনে নিই? মোট খেলনা হচ্ছে 100%। মোট খেলনা কত? 100%। একদম নিট অ্যান্ড ক্লিন বুঝবে। 20% ত্রুটিপূর্ণ হয়েছে। এবার তোমরা বলো আমাকে, এর থেকে যদি 20% কি হয়ে গেছে? ড্যামেজ প্রোডাক্ট। 20% ড্যামেজ প্রোডাক্ট, তাহলে কত পার্সেন্ট ভালো প্রোডাক্ট আছে সেটা বলো। এখানে অনেকে ভুল করো, স্টুডেন্টরা কোথায় ভুল করে আমি বলে দিচ্ছি। 20% ত্রুটিপূর্ণ আছে, অবশিষ্ট 25% ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এখান থেকে 25% ক্ষতিগ্রস্তটা লিখে দেয়, যেটা কিনা একটা বিশাল বড় ভুল। কোশ্চেন ভুল হয়ে যাবে, একদমই তা কিন্তু বলেনি। এখানে বলেছে, কোশ্চেনটা বুঝবে, একটি কারখানায় উৎপাদিত খেলনা 20% ত্রুটিপূর্ণ। যদি 100% এর মধ্যে 20% ড্যামেজ থাকে, তাহলে ভালো প্রোডাক্ট নিশ্চয়ই 80% থাকবে। এক একটা কোশ্চেন না অনেক রকম ভাবে হয়, কিন্তু আমি তোমাদের চেষ্টা করব সেই প্রসেসটা শেখানোর, যেখানে পরীক্ষায় তোমরা 5-10 সেকেন্ডের মধ্যে একটা কোশ্চেন নামাতে পারবে। তো যদি 80%, এটা কি গুড প্রোডাক্ট? 80% না, গুড প্রোডাক্ট কিছু বলেনি, শুধু বলেছে 20% ত্রুটিপূর্ণ, তাহলে বাকি আমাদের কাছে 80% থাকে। এবার বলছে অবশিষ্ট 25% ক্ষতিগ্রস্ত হয়েছিল। আচ্ছা, অবশিষ্ট 25% মানে এই যে 80% খেলনা বাকি আছে, মানে 20% তো ড্যামেজ বাদই দাও, এই যে 80% খেলনা আছে এর মধ্যে আবার 25% ক্ষতিগ্রস্ত, তাহলে 80-র 25% মানে কত? 80% এর 25% কত? না 20%। কত? 20%। আচ্ছা, কি করে বুঝলাম? আমি তোমাদের রুল শিখিয়ে দিয়েছিলাম, কি বলেছিলাম? যে 80 এর 25% তো 25% হিসাবে লিখে দাও। 25-8 200, 25-8 200, আর এখানে একটা শূন্য, আর এই পার্সেন্টেজ কি করে? দুটো শূন্য খেয়ে নেয়, তার মানে আমার কত রইলো? 20। তো আমি ডাইরেক্ট 20 লিখলাম। তো কখনো এখানে এত ক্যালকুলেশন করবে না, আমি তোমাদের একটু সব শিখিয়ে রেখেছি। ঠিক আছে, তো 20% এখানে কি হয়ে যাবে? না ক্ষতিগ্রস্ত হয়েছিল, তো এটাও ড্যামেজ প্রোডাক্ট, এটাও ড্যামেজ প্রোডাক্ট। ঠিক আছে স্যার, নো প্রবলেম। তাহলে গুড প্রোডাক্ট কতগুলো? দেখো, আমাকে একটা কথা বলো, এই 80% এর 25% যদি ড্যামেজ হবে, তাহলে নিশ্চয়ই 75% গুড প্রোডাক্ট হবে। 80% এর 75% গুড প্রোডাক্ট হবে। আমরা সেগুলো বার করারই প্রয়োজন নেই। আমি এটুকু বুঝতে পারছি, 80% এর 20% ড্যামেজ হয়, তাহলে এই 80 থেকে 20 বাদ দিয়ে দাও, তাহলে এই যে 60%, এই 60% প্রোডাক্ট কিন্তু একদম গুড প্রোডাক্ট। গুড প্রোডাক্ট, এইটুকু বোঝা গেল। আমি এভাবেও বার করতে পারতাম যে 80% এর 75% 60%ই হবে, কিন্তু আমি দেখলাম 80 থেকে 20 যদি ড্যামেজ থাকে তাহলে 60% গুড প্রোডাক্ট থাকবে। এইটুকু আশা করি সবার ক্লিয়ার হবে। এবার বলছে তাহলে উৎপাদিত, আচ্ছা এখানে একটা লাইন বলেছে, যদি 4800টি খেলনা ভালো অবস্থায় থাকে
এবার তোমরা বলো এখানে ভালো অবস্থায় আছে কটা খেলনা? 60%। তার মানে আমি বলতে পারি এই 60% এর মানেই হচ্ছে 4800। 60% মানে 4800। চেয়েছে খেলনার আসল সংখ্যা, খেলনার আসল সংখ্যা কত? 100%। তাহলে আমাকে 100% এর ভ্যালু বার করতে হবে। দেখো সিম্পল, এই শূন্য আর এই শূন্য কেটে দাও। এটা কত গুণ দেখো, এটা 80 গুণ, 6 8 48, 80 গুণ, তো মুখে মুখে হয়ে যাবে। তো এইটারও 80 গুণ করে দাও, এইটারও 80 গুণ করে দাও, কি হবে? 8000 হয়ে যাবে এখানে রাইট আনসার। তার মানে বি ইজ দা রাইট আনসার। বোঝা গেল? এর থেকে ইজি প্রসেস হবে না। আর এই কোশ্চেনটা কিন্তু দারুণ একটা প্রশ্ন, এটা 80, আশা করি বোঝা যাচ্ছে, দারুণ একটা প্রশ্ন। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা প্রত্যেকটা জিনিস পড়বে, আশা করি দেখতে পাচ্ছ পুরোটাই। চলো, বুঝতে না পারলে, কোনো কোশ্চেন বুঝতে না পারলে আমি ভেঙে বোঝাচ্ছি, 2-3 বার একটু দেখবো, অবশ্যই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে প্রতি কেজি গমের দাম 25% হ্রাসের কারণে জোহান 600 টাকায় 5 কেজি গম, 5 কেজি বেশি গম কিনতে সক্ষম। প্রতি কেজি গমের আসল দাম কত? ট্রিপল স্টার কোশ্চেন, ট্রিপল স্টার, এত ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বলেছি এই ধরনের প্রশ্ন রেলে আসবেই আসবে, ঠিক আছে, আসবেই, কোনো না কোনো শিফটে পাবি। আর আমি তোমাদের এটা এমন প্রসেসে করাবো, একটা সঠিক কনসেপ্ট দিয়ে দেবো যাতে তোমাদের এই ধরনের কোশ্চেন সব ক্লিয়ার হয়ে যায়। প্রতি কেজি গমের দাম 25%। একটা জিনিস এখানে মনে রেখো, একটা জিনিস মনে রেখো, টোটাল কস্ট সমান রেট ইন্টু কোয়ান্টিটি, রেট ইন্টু কোয়ান্টিটি। স্যার এটা কি বুঝলাম না? এটা হচ্ছে মেন ফর্মুলা, বাস এইটা শুধু মাথায় রাখ, বুঝিয়ে দিচ্ছি, কোনো টেনশন নেই। টোটাল কস্ট সমান রেট ইন্টু কোয়ান্টিটি। ধরো তোমরা 5 টাকা দরে, এই যে রেট বলছে না, ধরো 5 টাকা দরে 6 কেজি চাল কিনেছো, তাহলে কতটা চাল কিনবে? কত টাকা লেগেছে? না 30 টাকা লেগেছে। এটা হচ্ছে আমার টোটাল কস্ট, এটা হচ্ছে আমার রেট, এটা হচ্ছে আমার কোয়ান্টিটি। এটুকু বোঝা গেল? রেটের সঙ্গে কোয়ান্টিটি গুণ করলে আমার টোটাল কস্ট চলে আসে। এবার একটা কথা বলো, যদি ধরো তুমি আগে 30 টাকায় 10 কেজি চাল পেতে, 30 টাকায় 10 কেজি চাল পেতে, ধরো গমের দাম, চালের দাম 10% বেড়ে গেছে, 10% বেড়ে গেছে দাম, তাহলে তুমি তখন কি 30 টাকায় 10 কেজি চাল পাবে? অবশ্যই না, কম চাল পাবো, 8 কেজি পাবো, 5 কেজি পাবো, যেটাই পাই না কেন আমি 10 কেজির কম পাবো। এটুকু বোঝা গেল? ধরো এই পেনটা আমি একসময় কিনেছি 10 টাকা দিয়ে, এখন এই পেনটার দাম বেড়ে গেছে, কস্টিং বেড়ে গেছে, রেটটা বেড়ে গেছে, তাহলে কি আমি সেই দামে কিনতে পারবো? আচ্ছা, এই পেন দিয়ে বোঝানো পসিবল নয়, এটা গম বা চাল দিয়ে বোঝানো পসিবল। ধরো 30 টাকায় তোমরা 10 কেজি চাল কিনতে, 30 টাকায় একসময় 10 কেজি চাল পাওয়া যেত, যদি চালের দাম বেড়ে যায়, যদি আমি টাকাটা একই রাখি, তাহলে কি আমি সেম কোয়ান্টিটির চাল পাবো? কখনোই পাবো না। এর জন্য কি বলে না, রেটের সাথে কোয়ান্টিটির ব্যস্তানুপাতিক সম্পর্ক, রেটের সাথে কোয়ান্টিটির ব্যস্তানুপাতিক সম্পর্ক। বোঝা গেল? স্টেপ বাই স্টেপ বলছি, পুরো কনসেপ্ট দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবে, এই ধরনের কোশ্চেন সব সলিউশন হয়ে যাবে। রেটের সাথে কোয়ান্টিটির ব্যস্তানুপাতিক সম্পর্ক। স্যার আরেকবার বলে দিন। রেট যদি আমার বেড়ে যায়, তাহলে আমি কি সেম কোয়ান্টিটির জিনিস পাবো? কখনোই পাবো না। রেট যদি আমার কমে যায়, তাহলে আমি কোয়ান্টিটিতে বেশি পাবো। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ, পরিমাণ, তো পরিমাণ অতি অবশ্যই বেশি পাবো। যদি রেট কমে যায় তাহলে বেশি পাবো, রেট যদি বেড়ে যায় তাহলে কোয়ান্টিটি আমি কম পাবো, পরিমাণ আমি কম পাবো। এই তো হিসাব, ঠিক আছে? এখানে এবার অঙ্কে এসো, বলছে 25% হ্রাস হয়েছে। আচ্ছা, এই 25% কথাটার মানে কি? সেই ছোট থেকে পড়ে এসেছি স্যার 1/4। 25% কথাটার মানে কি? 1/4। তার মানে আমি যদি রেটের কথা বলি, তাহলে 4 থেকে কি হয়ে গেছে? 3 হয়ে গেছে, ঠিক কিনা? বলছে 25% হ্রাস হয়েছে, 25% দাম কমে গেছে। তাহলে আমি কি বলতাম, যখন কমবে এই একটা কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে রেট যেটা, রেট 4 রেশিও থেকে 3 রেশিও হয়েছে, এটুকু বোঝা গেছে। কিন্তু আমি যদি কোয়ান্টিটির কথা বলি, স্যার কোয়ান্টিটি তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা 4:3 থেকে 3:4 হয়ে যাবে। বলো এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার না? রেটের সাথে কোয়ান্টিটির ব্যস্তানুপাতিক সম্পর্ক 4:3 থেকে 3:4 হয়ে যাবে। এখানে যখন আমি কোয়ান্টিটিটা ব্যস্তানুপাতিক সম্পর্ক করছি 3 থেকে 4, মানে আমি বাড়ছে তো, আরে বাবা হ্রাস পেয়েছে। যদি আমার রেট কমে যায়
তাহলে তুমি কোয়ান্টিটি পরিমাণটা বেশি পাবো। তো আগে ছিল 3 কোয়ান্টিটি পেতাম, 3 রেশিও, এখন আমি 4 রেশিও কোয়ান্টিটি পাচ্ছি। কত রেশিও কোয়ান্টিটি বেশি পাচ্ছি স্যার? 1 রেশিও কোয়ান্টিটি বেশি পাচ্ছি। কত? 1 রেশিও। এই 1 রেশিও মানেই হচ্ছে 5 কেজি, কারণ 600 টাকায় 5 কেজি বেশি গম কিনতে সক্ষম, এইটাই হচ্ছে 5 কেজি। তার মানে বলতে পারি এই 1 রেশিও কথাটার মানে স্যার 5 কেজি। 1 রেশিও কথাটা মানে স্যার 5 কেজি। এটুকু ক্লিয়ার? এবার তাহলে বলো, আগে আমি এই যে 1 রেশিও মানে 5 কেজি, তাহলে 3 রেশিও মানে কত? 5 3 15 কেজি। আর 4 রেশিও মানে কত স্যার? 5 4 20 কেজি। তাহলে আগে আমি পেতাম 15 কেজি, এখন আমি পাচ্ছি 20 কেজি। আগে পেতাম 15 কেজি, এখন পাচ্ছি 20 কেজি। চেয়েছে কি? চেয়েছে যে প্রতি কেজি গমের আসল দাম কত, আসল দামটা চেয়েছে। তাহলে আমাকে এইটা ধরে বার করতে হবে। এখানে আমার জানতে চেয়েছে যে প্রতি কেজি গমের আসল দাম। তাহলে এই যে দুটো বেরিয়েছে 15 কেজি 20 কেজি, এই দুটোর ফান্ডটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যখন জানতে চাইবে আসল দাম, আসল দাম কোনটা? যেটা আগে ছিল, তারপরে 25% হ্রাসের কারণে আমার এটা হয়েছে। তার মানে আমি কোন রেশিওটাকে ধরবো? এই 15 কেজি। তার মানে এই যে 600 টাকার কেস, তাহলে 15 কেজি গমের আসল দাম 600 টাকা, আর 1 কেজি মানে প্রতি কেজি চেয়েছে 4 15 60 টাকা, মানে 40 টাকা হয়ে যাবে এখানে রাইট আনসার। এখানে দুটো জিনিসের কনসেপ্ট কিন্তু একটু বোঝার চেষ্টা করবে তোমরা। যদি এখানে বলতো যে বর্তমানে এখন যে 25% হ্রাস হয়েছে, বর্তমানে প্রতি কেজি গমের দাম কত, তখন কিন্তু আমরা এটা ধরতাম, তখন কিন্তু আমরা এটা ধরতাম। এই যে বলছে গমের আসল দাম, আসল দাম মানে আগের দামের কথা বলছে, বোঝা গেছে? আসল দাম মানে অন্য কিছু ভাববে না, আগের যে দামটা সেটার কথা বলছে। মানে এই যে 3 রেশিও, আগে পাওয়া যেত কত? 15 কেজি, এখন আমরা পাচ্ছি কত? 20 কেজি। তার মানে 15 কেজি গমের দাম 600 টাকা ছিল, তাহলে 1 কেজি গমের দাম 40 টাকা ছিল, এটাই আসল দাম। যদি বলতো স্যার বর্তমানের কেস, তাহলে 20 কেজি গমের দাম 600 টাকা হয়েছে, তাহলে 1 কেজি গমের দাম 30 টাকা, তখন হয়ে যেত কিন্তু 1 কেজি কমে গেছে, সেহেতু 1 কেজি গমের দাম কত হয়ে যেত? 30 টাকা হয়ে যেত তখন। তো দুটো জিনিস কিন্তু বুঝবে, যে কোনো কিছু কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, এই কনসেপ্টে করবে, শুধু মাথায় মনে রাখবে রেটের সাথে কোয়ান্টিটি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই কনসেপ্টটার সাথে এই ধরনের কোশ্চেন টোটাল সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে একটি ফার্মে পুরুষ কর্মীদের গড় বেতন 5200 টাকা এবং মহিলা কর্মীদের 4200 টাকা। সমস্ত কর্মচারীর গড় বেতন 5000 টাকা হলে এই ফার্মে পুরুষ কর্মচারীদের সংখ্যা কত শতাংশ? দেখো এই ধরনের যখনই কোনো প্রশ্ন দেবে, এটা একটা টাইপ, মাথায় রাখবে। যখনই বলবে যে পুরুষদের কিছু বলে দিয়েছে, মহিলাদের কিছু বলে দিয়েছে, বা কোনো স্কুলের ছাত্রদের কিছু বলে দিয়েছে, ছাত্রীদের কিছু বলে দিয়েছে, আর টোটাল গড় একটা কিছু দিয়েছে, টোটাল দেখো এই 5000 টাকা, যেটা সমস্ত কর্মচারীর গড় বেতন 5000 টাকা, বোঝা গেল? এটা একটা টাইপটা মনে রাখবে, যে যখন এখানে যেমন বলেছে পুরুষ কর্মীদের গড় বেতন এত টাকা, এখানে বলতে পারতো যে কোনো স্কুলের ছাত্রদের সংখ্যা বলতে পারতো, বা নাম্বার বলতে পারতো। মহিলা কর্মীদের মানে দুটো যখন আলাদা আলাদা জিনিস দেবে এবং পুরোটার গড় হিসাবে একটা দিয়ে দেবে, তখন সিম্পল কি করবে? অ্যালিগেশন মেথড লাগিয়ে দেবে। মানে ধরো এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল, এই কোশ্চেন অনুযায়ী। ঠিক আছে, পুরুষ কর্মীদের গড় বেতন বলেছে 5200 টাকা, আর মহিলা কর্মচারীদের গড় বেতন বলেছে 4200 টাকা। এখানে কি করবে? সমস্ত কর্মচারীর গড় বেতন 5000 টাকা, তো 5000 টাকা মিডিলে লিখবে। তারপর কি করতে হবে না, বিয়োগ, এই কোনাকুনি বিয়োগ আর এই কোনাকুনি বিয়োগ। যদি এটা থেকে এটা বিয়োগ করা হয় দেখো 200 আসছে, আর যদি এটা থেকে এটা বিয়োগ করা হয় দেখো 800 আসছে। বোঝা গেল? আমি যদি এটা রেশিও বার করি, এই শূন্যগুলো কেটে দাও, শূন্যগুলো কেটে ছোট করে দাও, তাহলে 4:1 কত রেশিও হলো? পুরুষ আর মহিলা 4:1। এবার বলেছে এই ফার্মে পুরুষ কর্মচারীদের সংখ্যা কত শতাংশ? আচ্ছা পুরুষ কোনটা? পুরুষ তো এইটা, আর আমার টোটাল কত? টোটাল স্যার টোটাল তো হচ্ছে 5 রেশিও, তাহলে টোটালটা সবসময় কোথায় বসে স্যার? নিচে বসে। ওপরে যার চেয়েছে সে বসবে, ওপরে পুরুষদের চেয়েছে তো পুরুষ বসবে। যদি এখানে মহিলা চাইতো তাহলে উপরে 1টা বসতো, মহিলা বসতো। পার্সেন্টেজ করতে দিয়েছে তো 100, 5 20 100, 20 4 80, 20 4 80% হয়ে যাবে এখানে রাইট আনসার। 80% হয়ে যাবে এখানে রাইট আনসার। তো এটা এর থেকে শর্ট মেথডে আমার মনে হয় না কোনো কিছু দিয়ে আর করা যাবে বলে। ঠিক আছে, সিম্পল অ্যালিগেশন মেথড লাগিয়ে দিবে। অ্যালিগেশন আবার বলছি, দুদিকে দুটো রাখলে, মেলের যেটা বলেছে ফিমেলের যেটা বলেছে, তাদের যেটা গড় সেটাকে মিডিলে রাখলে, সিম্পল বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ।
রেশিও করে নিলাম, এটা টোটাল পুরুষ আর মহিলার রেশিও 5 রেশিও। কাজ চেয়েছে, পুরুষ চেয়েছে, তাই পুরুষটাকে উপরে দিয়েছি। যদি মহিলা চাইতো তাহলে মহিলার এই 1 রেশিওটাকে উপরে দিতাম। যেটা উত্তর বেরোবে সেটাই আমার অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে একটি সংখ্যার 44% হচ্ছে এত, তাহলে 63% কত? এই কোশ্চেনটা রেখেছি তোমাদের ক্যালকুলেশন শেখানোর জন্য। হ্যাঁ দেখো 44% মানে হচ্ছে 798.6, আর বলছে 63% মানে কত? স্যার এটা আবার কোনো কোশ্চেন হলো? এটা তো সিম্পল, 798.6 লিখবো, নিচে 44 লিখবো, ইন্টু 63 করে দেবো, ক্যালকুলেশন করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তোমরা যখন এখানে ক্যালকুলেশন করবে না, দেখতে পেয়েছো ক্যালকুলেশন যেটা করবে পয়েন্টে আসছে, যখন ক্যালকুলেশন করবে না এর মধ্যে না মানে অন্যদের 2-3টে কোশ্চেন হয়ে যাবে। তুই টাইম ম্যানেজমেন্ট করতে না পারো, যে ক্যালকুলেশন না শিখতে পারো। দেখো আমার একটা ভিডিও এখানে সম্পূর্ণ বানানো আছে যে বিভাজ্যতার নিয়ম, যদি পারো ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে, একবার দেখে নিও। বিভাজ্যতার নিয়ম, 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 সমস্ত বিভাজ্যতার নিয়মগুলো শেখানো আছে। দেখো আমি 63টাকে যদি আমি ভাঙি, একটা এইটা ক্যালকুলেশন করলে আসবে, আমি করবো না। আমার এটুকু বুঝতে পারছি 63 ভাঙলে 7 × 9 হয়, 7 × 9 হয়। তাহলে অপশনে আমার এমনই কিছু থাকবে যেটা 7 বা 9 দিয়ে বিভাজ্য হবে, 7 এবং 9 দিয়ে বিভাজ্য হবে। তো স্যার প্রথমে আমি 7 দিয়ে দেখবো না, 7 দিয়ে আমি দেখবো না, আগে আমি 9 দিয়ে দেখবো। কারণ কি, যেটা 9 দিয়ে যাবে না সেটা তো অ্যান্সারই হবে না, আমাকে দুটো দিয়ে যেতে হবে, সেটাই আমার অ্যান্সার হবে। আর 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কেন দেখবো? কারণ এটা দেখা হচ্ছে সোজা। আমি সিম্পল এই যে ডিজিট গুলো আছে, ডিজিট গুলোর যে যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা পুরোটাই 9 দিয়ে বিভাজ্য। যেমন যোগ করো, 1 আর 1 2, 4 2 6, 6 3 9, 9 আর 8 17, এখান থেকে কত আসছে? 17। আচ্ছা 17 কি 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, তার মানে এটা আনসার হবে না। আমাকে 7 দিয়ে দেখার প্রয়োজনই নেই, 9 দিয়ে যাচ্ছে না তো 7 দিয়ে দেখবো কিসের জন্য? যাচ্ছে না, হচ্ছে না। নেক্সট দেখো বি নাম্বার অপশন, 1 আর 1 2, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 4 13, 13 আর 5 18, এটা কত এসছে? 18 এসছে। আচ্ছা 18 কি 9 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ স্যার যায়, 9 2 18, তো এটা অপশন হতে পারে, চান্স আছে, এটা কিন্তু চান্স আছে। আমি দেখবো যে আর হচ্ছে কিনা, তাহলে কিন্তু আমাকে 7 দিয়েও চেক করতে হবে। প্রথমে আমি 7 দিয়ে চেক করবো না, 9 দিয়ে আরো দেখবো। 1 আর 1 2, 4 2 6, 6 3 9, 9 4 13, 13 আর 6, 13 আর 6 19, 19 কি 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, তার মানে এটা আনসার হবে না। 1 আর 1 2, 4 2 6, 6 3 9, 9 4 13, 13 আর 7 20, 20 কি ভাগ করা যায় 9 দিয়ে? যায় না, তার মানে এইটা আমার অ্যান্সার হবে 110%। এটাকে আমাকে 7 দিয়ে ভাগ করে দেখার কোনো প্রয়োজনই নেই, কারণ একটা না একটা তো আনসার তো হবেই। যখন এগুলো আসছে না তাহলে 100% এটাই হবে, তাহলে এটাকে আমি 7 দিয়ে চেক করতে যাবো কি? আর যাবো না। বোঝা গেল? এইটাই ক্যালকুলেশন। এখানে ডাইরেক্ট অ্যান্সার কত চলে আসবে? 1143.45। বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক করার নিয়ম, কলা, এইগুলো শিখতে হবে। মানে অঙ্ক দেখি সঙ্গে সঙ্গে একদম সেই ঝাঁপিয়ে পড়লে করে দেবো না, সবসময় এটা চলে না। খাতা পেন টাচ করবো না, আমরা এই কোশ্চেনে খাতা পেন টাচই করবো না, মনে মনে আমি যখন প্র্যাকটিস যখন করাবো না তখন দেখবে, যখন মিক্স কোশ্চেন প্র্যাকটিস করাবো সব শুদ্ধ কোশ্চেন নিয়ে একদম পার্সেন্টেজ, এই বীজগণিত, পাটিগণিত, মেনসুরেশন সব একসঙ্গে যখন প্র্যাকটিস করাবো তখন বুঝতে পারবে যে খাতা পেন টাচ না করে কিভাবে কোশ্চেন অ্যান্সার করা যায়। আর এটাই করে যারা টপার হয় না, যারা 25-এর মধ্যে 22, 23, 24, কোনো কোনো সময় 25 অ্যাটেন্ড করে আসে। কি করে আসে? ওই একই তো টাইম। অন্যান্য স্টুডেন্টরা পারে না, তারা পারে কেন? কারণ তারা এমন কিছু ট্রিক্স জানে। ট্রিক্স মানে এটা নয় যে ফর্মুলা, একটা কোশ্চেনের জন্য একটা, আমি দেখেছি অনেক স্টুডেন্টদের মাথাতে থাকে আমি একটা কোশ্চেন করবো, এই কোশ্চেনের জন্য এই ফর্মুলা, এই কোশ্চেনটার জন্য এই ফর্মুলা। ফর্মুলাতে যাবে না, ফর্মুলা মাইন্ডে থাকবে না। যেগুলো মনে রাখার জিনিস সেগুলো মনে রাখবে, কেমিস্ট্রির ফর্মুলা মনে রাখবে, ম্যাথেরও অনেক কিছু ফর্মুলা আছে যেগুলো মনে রাখতে হবে, মেনসুরেশনে অনেক ফর্মুলা আছে মনে রাখার, স্ট্যাটিক জিকে আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, ওইসব মনে রাখবে। এই জন্য মনে রাখবে, এই বলে একটা কনসেপ্ট এগুলো, ঠিক আছে? ওই জন্য আমি অনেকে বলে না স্যার যে বইটা বার করেছেন বইয়ের নিচে কেন সলিউশন দেয়নি? সলিউশন দেবো কেন? আমি যদি ওই বইয়ের নিচে সলিউশন দিয়ে দিই কি শিখবে? কিছু শেখা যাবে? আমি যদি নিচে, আমি তো শর্টকাট প্রসেস করাবো, আমি যদি ধরো এই কোশ্চেনটার নিচে সলিউশন দিই, আমি এরকম করে একটা রাইট দিয়ে দিলাম, কি বুঝবে? আমি তো এখানে লিখবো না, দুনিয়া শুধু লিখতে বসবো কি না? তার জন্য কথা শুনতে হয়, মানে কনসেপ্টগুলো শিখতে হয়, তার জন্য স্যারদের সামনাসামনি আসতে হয়, মানে জিনিসগুলো বুঝতে হবে, তোমাকে কনসেপ্ট বুঝতে হবে। ওই বইয়ের নিচে, হ্যাঁ, এবার যারা পুরো প্রিপেয়ার,
যারা 2 বছর 3 বছর ধরে ম্যাথ করছে, একটা লেভেলে জায়গায় আছে, খুব ভালো একটা পজিশনে আছে, তাদের পক্ষে বোঝাটা পসিবল। কিন্তু যে স্টার্ট করছে, যে 1-2 মাস প্রিপার, সে কি বুঝবে? তার জন্য এই কনসেপ্টগুলো জানতে হবে, কথাগুলো শুনতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, জবরদস্ত কোশ্চেন, দারুণ প্রশ্ন, 2022 গ্রুপ ডিতে আসা প্রশ্ন, বাম্পার প্রশ্ন। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির খরচের চেয়ে 40% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 18% বৃদ্ধি পায় এবং টিভির দাম 10% কমে যায়, তাহলে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট খরচে কি পরিবর্তন হবে? যেভাবেই করো অঙ্কের সাইজ হবে 2 পাতা, এত বড় কোশ্চেন। কিন্তু দেখো কনসেপ্ট কি বলে, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির খরচের চেয়ে 40% কম। আচ্ছা 40% মানে আমরা ছোট থেকে কি পড়ে এসেছি বলো? 2/5, তাই তো? 40% মানে 40/100, কাটাকুটি করলে কি হবে? 2 2 4, 2 5 10, মানে 2/5। 40% মানে কত? 2/5। এটুকু ক্লিয়ার? চলো ঠিক আছে। বলছে একটা টিভির খরচের চেয়ে 40% কম, ওয়াশিং মেশিনের দাম একটা টিভির খরচে, মানে টিভির দাম বেশি, ওয়াশিং মেশিনের দাম কম। আমি এই লিখলাম ওয়াশিং মেশিন আর এই লিখলাম টিভি, এই তো। যদি টিভির দাম 5 হয়, টিভির দাম, আরে বাবা এখানে কি বলছে? 40% কম, টিভির খরচের চেয়ে 40% কম। টিভির খরচ যদি 5 হয়, তাহলে 5 থেকে 2 বিয়োগ যাবে, এই 3 হচ্ছে ওয়াশিং মেশিনের দাম। বোঝা গেল? এটা আগে দাম ছিল, ওয়াশিং মেশিনের দাম 3 রেশিও, টিভির দাম 5 রেশিও। এটা রেশিও, হ্যাঁ, টাকা ভেবো না, 3 টাকা 5 টাকা ভেবো না, রেশিও। এবার বলছে ওয়াশিং মেশিনের দাম 18% বেড়ে গেছে স্যার, ওয়াশিং মেশিনের দাম 18% বেড়ে গেছে। তো 3 এর 18% কত হবে? 18 3 54, মানে 0.54 বেড়ে গেছে, 0.54 বেড়ে গেছে। আচ্ছা যদি 0.54 বেড়ে যায়, তাহলে এর দাম কত হয়েছে এখন? 3.54। আরে বোঝা যাচ্ছে না? জানি বোঝা যাচ্ছে। ওয়াশিং মেশিনের দাম 3 রেশিও ছিল, 18% বেড়ে গেছে, 3 এর 18% মানে 0.54। এটা বলো না স্যার কি করে এলো? এই যে 18%, 18 3 এ 54, আর এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের জন্য বলেছি পার্সেন্টেজ দুটো শূন্য খায়, তো দুটো শূন্য নেই, তাই 1 ঘর 2 ঘর, 2 ঘর পর দশমিক বসবে, 0.54। বোঝা গেছে? 3 রেশিওর 0.54 বাড়লো, 3.54 হয়ে গেল। এবার টিভিতে এসো। টিভিতে বলছে ভাই দেখো 10% আমার টিভির দাম কমে গেছে। যদি এর 10% কমে যায়, যদি এর 10% কমে যায়, 10% কমে যাওয়া মানে 0.5 কমে যাওয়া, 0.5 কমে যাওয়া, একই রুলস, একই রুলস। 5 এর 10% মানে কত হয়ে গেল? 50। পার্সেন্টেজ স্যার দুটো শূন্য খায়, 1 2, এই যে 2 ঘর পর দশমিক বসলো, কত হলো? 0.5। ক্লিয়ার? তো একবারে ডাইরেক্ট করবো, এগুলো লিখবো না আমরা। তো যদি 5 থেকে 0.5 কমে যায়, তাহলে কত হবে? এই বিয়োগটাও দেখো, অনেকে না এইভাবে বিয়োগ করে, এইভাবে বিয়োগ করে, স্যার 0.0 না, এইভাবে বিয়োগ হয় না। আমি তোমাদের এই জিনিসগুলোকে শেখাবেন না, তো শেখাচ্ছি। এটা তো গোটা সংখ্যা, একটা দশমিকের পর একটা শূন্য ধরে নিলাম, তো 0.5 এলো। মানে এমনিও বলতে পারবে 5 টাকা থেকে 50 পয়সা কমে গেলে 4.5 টাকা পড়ে থাকে, এমনিও বলা যায় এটা। তো 4.5। বলো এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ওয়াশিং মেশিনের দাম 3 রেশিও ছিল, টিভির দাম 5 রেশিও ছিল। ওয়াশিং মেশিনের দাম 18% বেড়ে গেছে, মানে 0.54 বেড়ে গেছে, তো হয়ে গেল 3 টাকা আর 0.54, মানে 3.54। আর এখানে 10% কমে গেছে, 5 থেকে 0.5 কমে গেছে, মানে 4.5 হয়ে গেছে। এটা বর্তমান পরিস্থিতি। এবার বলছে তাহলে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভি, ও আবার ওয়াশিং মেশিন বাড়িয়ে দিয়েছে, 5টা ওয়াশিং মেশিন করে দিয়েছে। এখানে কটা ওয়াশিং মেশিন করে দিয়েছে? 5টা। তো 5টা যখন আগে কি দাম ছিল? 5টা ওয়াশিং মেশিন আর 2টো টিভি। এবার 5টা ওয়াশিং মেশিন যখন বাড়বে, মানে এটা আগের দাম, মানে আগে আমার টোটাল দাম কত আছে দেখো, এখানে 5 3 15, 15 আর 10 25, এটা ছিল আগের দাম। আরে বোঝা যাচ্ছে? 5টা ওয়াশিং মেশিন, 3 রেশিও একটা ওয়াশিং মেশিনের, 5টার দাম 5 3 15, আর এখানে 2টো টিভি এসছে, 5 2 10, তো 15 আর 10 যোগ করলাম 25। তো 5টা তো এখানেও গুণ করো, মানে বর্তমান এখন যে দাম বেড়েছে, দাম কমেছে, এরপর কি সিচুয়েশন হচ্ছে, এখানেও পয়েন্ট ইন্টু 5, আর এখানে কত? টিভি আছে 2টো, তো এখান থেকে কত আসছে? গুণ করো, 5 4 20 শূন্য, হাত থেকে 2, 5 5 25, 26 27, হাতে রইল 2, 5 3 15, 16 17, 17.70। আর এখান থেকে কত আসছে? 45 2 90, একটার পর দশমিক। ঠিকঠাক করলাম? গুণটা দেখে নাও, 5 4 20 শূন্য, হাত থেকে 5 5 26 27, 5 3 15, 16 17। তাহলে এখানে ওয়াশিং মেশিন আসছে 17.70,
আর এটা 9। তো এটা যদি যোগ করা হয় 17, এবার মুখে মুখে যোগ হয়ে যাবে, এটা তো এ করার দরকার পড়বে না। যোগ করো 17, চলো আমি করেই দেখিয়ে দিচ্ছি। 17.7 আর এটা 9.7, 7 7 14 15 16 6 হাত থেকে 1, 26.7। কত এসছে? 26.7। যখন আমি এটা দুটো যোগ করলাম কত এলো? 26.7। এবার তোমরাই একটা কথা বলো আমাকে, এবার কি চেয়েছে যে টিভির মোট এই যে টোটাল যে খরচ তাতে কি পরিবর্তন হয়েছে? এবার একটা কথা বলো তোমরা, আগে ছিল 25 দাম দুটো মিলে, এখন হলো 26.7, তো বেড়েছে কত? বেড়েছে কত না 1.7 বেড়েছে। কত বেড়েছে? 1.7 বেড়েছে। কতর মধ্যে বেড়েছে? স্যার এটার মধ্যে বেড়েছে। ভুল করেও কেউ এটা ভাববে না এটার মধ্যে বাড়েনি, আগে আমার 25 ছিল এর মধ্যে বেড়েছে। তাহলে 25টাকে নিচে লিখলে পার্সেন্টেজ করতে হবে স্যার 100 করে দিই, তো কাটাকুটি করো 25 4 100, 25 4 100, 17 4 68, একটার পরে দশমিক 6.8 কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আরে বেড়েছে বুঝতে পারছো তো, আগে 25 রেশিও ছিল এখন 26.7 বেড়েছে। কত বেড়েছে? 6.8% বেড়েছে। 6.8%, দিস ইজ দ্য রাইট আনসার। বলো, এই হচ্ছে কনসেপ্ট। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, কোনো টেনশন নেই, সব বুঝতে পারবে। বুঝতে পারবে না এমন কিছু নেই। আমার এটুকু বোঝা গেছে যে ওয়াশিং মেশিন আর টিভি মিলে আমার 25 রেশিও দাম ছিল স্যার। যখন আমার বর্তমান সিচুয়েশন মানে 18% বাড়লো 10% কমলো, দিয়ে এই দুটো মিলে যে দাম দাঁড়ালো সেটা হচ্ছে 26.7। তো 25 রেশিও আগে ছিল, এখন 26.7 হয়েছে। স্যার বেড়েছে কত? বেড়েছে 1.7। বেড়েছে কত? 1.7। কার মধ্যে বেড়েছে? না স্যার এর মধ্যে বেড়েছে, তো এটাকে নিচে রেখেছি পার্সেন্টেজ করার জন্য, ইন্টু 100, 6.8%। এটা যখন পরীক্ষায় করবে না 10 থেকে 15 সেকেন্ড লাগবে, কথা দিচ্ছি। বোঝানোর জন্য এরকম লাগছে, প্র্যাকটিস যখন করাবো আবার বলছি তখন দেখবে এই কোশ্চেনগুলো 10 থেকে 15 সেকেন্ডের কোশ্চেন, এর থেকে বেশি নয়, কিন্তু মারাত্মক কোশ্চেন, দারুণ প্রশ্ন। পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন কোথায় ভুল হয়ে যাবে যে প্র্যাকটিস না করো তোমরা কল্পনা করতে পারবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে যদি এ এর 15% ইজ টু বি এর 25%, 8:11, তাহলে a ইজ টু বি এর মান দেখো। 15% মানে কত? 3/20। আর 25% মানে কত? 1/4। এই তো। যদি a এর 15%, একটা কথা বলো, a এর 15% মানে কত? a ইন্টু 3/20। তো তার মানে আমি বলতে পারি এটা 3a/20। এটা বলতে পারি a এর 15% মানে 3/20, মানে a ইন্টু 3/20 মানে 3a/20। বি এর 25%, আচ্ছা বি এর 25% মানে কত? 1/4, মানে বলতে পারি b/4। তাহলে যদি আমি এটা লিখি, দেখো a এর 15% মানে 3a/20। এবার দেখো বলছে ইজ টু বি এর 25%, যদি আমি ইজ টু দিই না, ইজ অ্যাকচুয়ালি কি হয়, ইজ টুটা আমার যদি ভাগ আকারে নেমে যায় তাহলে b/25, মানে বি এর 25% মানে কত? b/4, মানে b/4টাকে এইভাবে লিখবো। এইটুকু বোঝা গেছে? 3a/20, এই যে ইজ টু আছে না, ইজ টুটাকে আমি যদি 3:4 মানে বলো কত? 3:4 মানে কত? 3/4। তো 3/4 তো এই সেরকমই জিনিস এটা, ঠিক আছে? 3a/20 বাই b/4। আমি যদি এটাকে এই মাঝখানে টাচ পরে দেখাচ্ছি, ইজ টু 8:11, মানে 8/11। আমি বলতে চাইছি যদি 3a/20 লিখলাম, এই যে মাঝের যে বাইটা যদি আমি গুণ করি, এই নিচের পোর্শনটা কি হয়? উল্টে যায়, মানে 4/b হয়ে যাবে। কি হয়ে যাবে? 4/b হয়ে যাবে, মানে নিচের পোর্শনটা উল্টে যায়। তো আমরা এই পোর্শনটা করি না, কখনোই এই পোর্শনটা করি না, আমরা ডাইরেক্ট কি করি? 3a/20 ইন্টু 4/b সমান 8/11। বোঝা গেল? কাটাকুটি করলে কি হবে? 4 5 20, তার মানে মানে a/b কি আসবে? আচ্ছা a/b যদি বুঝতে না পারো আরেকটা স্টেপ করে নাও, 3a/5b সমান 8/11। এতগুলো স্টেপ কখনোই হয় না, এতগুলো করার প্রয়োজনও হয় না। আমি এখানে দেখাচ্ছি 11 3 33, আর এটা 5 8 40b। তাহলে a/b কত হলো? 40/33, বা এটাকে আমি 40:33 লিখতে পারি। বোঝা গেছে? এত স্টেপ আমি বারবার বলছি, কোনো প্রয়োজন নেই। এখানে ডাইরেক্ট 3a/20 ইন্টু 4/b 8/11, এই একটা লাইনেই হয়ে যাবে, আর দুটো লাইন বাড়ানোর প্রয়োজনই পড়বে না। জাস্ট বোঝানোর জন্য এতগুলো স্টেপ করে দেখালাম। a/b হচ্ছে 40
1:33। এটা 2022-এ এনটিপিসিতে আসা প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে যে নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী 90% তাদের ব্যালট দিয়েছে, 80% ভোট বৈধ ছিল। বিজয়ী বৈধ ভোটে 60% পেয়েছেন। বিজয়ী যদি এতগুলো ভোট পায় তাহলে ভোট দেওয়ার অধিকারী লোকের সংখ্যা কত ছিল? দেখো আমি মোট যে ভোটার সেটাকে সবসময় কত মানবো? 100%। কিন্তু এটা ধরে কাজ হবে না, কারণ বলছে ভোট দেওয়ার অধিকারী 90%। আমার ভোট দেওয়ার অধিকারী লোক কতগুলো আছে? 90%। 80% ভোট বৈধ, তো এর 80% মানে কত? মানে 9 8 72, 72% ভোট বৈধ। এটা বোঝা গেল? 90% আমার ভোট দেওয়ার অধিকারী, এর মধ্যে 80% বৈধ, 80% বৈধ। বৈধ মানে কি? 72% ভোট কি বৈধ ভোট। লিখে দাও এখানে বৈধ ভোট। ঠিক আছে স্যার। বলছে বিজয়ী বৈধ ভোটের 60% পেয়েছে। আচ্ছা বিজয়ী কি হয়েছে না, এর 60% পেয়েছে। এর 60% মানে কত? 6 দুগুণে 12 2, 6 7 42 থেকে 43 শূন্য, মানে 43.2%। এটা কে পেয়েছে? এটা পেয়েছে বিজয়ী, যে জয়লাভ করেছে। এটা বলো না স্যার কি করে হলো? 72-এর 60%, 72-এর 60%, তো এটা কত হয়? 4 3 2 0 হয়। তো পার্সেন্টেজের জন্য দুটো সংখ্যা, দুটো শূন্য খায়, তো দুটো শূন্যর পর দশমিক বসে, মানে 43.2। এই শূন্য তো কোনো ভ্যালু নেই। ঠিক আছে, 43। এটা কে? এটা বিজয়ী প্রার্থী পেয়েছে, বিজয়ী প্রার্থী। এখানে বলেছে বিজয়ী প্রার্থী 64,800 পেয়েছে। তার মানে বলতে পারি এই 43.2, এই 43.2 মানেই হচ্ছে এই পার্সেন্টেজ মানেই হচ্ছে 64,800, 64,800। আমার এখানে কি এসেছে? অধিকারী ভোট পেলে ভোট দেওয়ার অধিকারী লোকের সংখ্যা, টোটাল লোকের সংখ্যা। আচ্ছা এখানে একটা জিনিস বুঝবে, ইংলিশটা পড়ো। ইফ দ্য উইনার গট এত, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ পিপল এনটাইটেল টু ভোট। এখানে দেখো এনটাইটেল টু ভোট, এখানে এনটাইটেল দিয়েছে, এখানেও এনটাইটেল চেয়েছে, কিন্তু পরীক্ষায় এনটাইটেল অনুযায়ী অ্যান্সার কিন্তু আসবে না। এখানে তোমাকে 100% মানে টোটাল যে ভোট দেওয়া যে লোক ছিল সেই লোকের সংখ্যা এখানে বার করতে হবে। কিন্তু লাস্টের যে লাইনটা দিয়েছে আমার মনে হয় লাস্টের লাইনটাই চেঞ্জ হওয়া দরকার, কারণ এখানে যখন বলছে 64,800 ভোট পেলে ভোট দেওয়ার অধিকারী লোকের সংখ্যা, আবার এখানে দেখো ভোট দেওয়ার অধিকারী লোকের সংখ্যা কত? 90%। তার মানে এখানে কি সবাই 90%-এর ভ্যালু বার করবে, কিন্তু এই লাস্টের লাইনটাই ভুল আছে। এখানে মোট ভোটারের সংখ্যা জানতে চেয়েছে মোট কথা। তো এখানে 43.2% সমান 64,800, তাহলে 100%-এর ভ্যালু এখানে জানতে চেয়েছে। এবার দেখো 100%-এর ভ্যালু, এখানে আমি এই পয়েন্টটা তুলে দেবো। এই পয়েন্টটা তুলে দিলে এখানে একটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, মানে আমার এখানে অ্যান্সার হবে এখানে 2 5 10, 2 2 4টে, যার লাস্টে 4টে শূন্য আছে সেটাই অ্যান্সার হবে। 4টে শূন্য যার আছে সেটাই অ্যান্সার হবে। আর আমি যদি ক্যালকুলেশন করিও তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। 432-এর 9 দিয়ে যাবে, আমি ডাইরেক্ট কাটবো। ডাইরেক্ট কাটলে কি হবে? আমার ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে। 9 দিয়ে যাবে, 9 দিয়ে ভাঙার দরকার নেই, ডাইরেক্ট কাটো। দেখো 2 3 2 দিয়ে যাবে, এটা 4 দুগুণে 8 না, 2 দিয়ে না 1 দিয়ে যাবে। 432 1 432, তার মানে এটা 6 1 5 6 2 0, 5 দুগুণে 10, 5 3 15টাকে 16, 5 4 20 21, 5 5 দিয়ে এটা মিলে যাচ্ছে। তার মানে আর এখানে দুটো শূন্য, মানে 1500। মানে এটা কাটাকুটি করলে কত হবে? কাটাকুটি করলে হবে 1500। মানে এটা দিয়ে এটা যদি কাটা হয়, এটার কত গুণ? 1500 গুণ। তার মানে এটারও 1500 গুণ অ্যান্সার হবে, এটারও 1500 গুণ অ্যান্সার হবে। মানে 15, আর এখানে দুটো শূন্য, 4টে শূন্য, তার মানে এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন কিন্তু রেলে আসে, এতে এনটিপিসি 2022-এ আসা প্রশ্ন। ঠিক আছে, তো এখানে কিন্তু ভালো করে ধ্যান রাখবে। এখানে এখানে সবাই কিন্তু 90%-এর ভ্যালু বার করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা 100%-এর ভ্যালু বার করতে হবে, মোট যে ভোটার আছে তার সংখ্যা এখানে বার করতে হবে। আর ক্যালকুলেশন আমি তোমাদের সামনে করে দেখিয়ে দিলাম। আর এই যে ব্যাপারগুলো আছে না, এইগুলো যেগুলো হচ্ছে এগুলো কিন্তু ক্যালকুলেশনে বারবার বলছি করবে না, কিন্তু এগুলো কিন্তু মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, মুখোমুখি ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, মনোজ তার আয়ের 33% খাবারে ব্যয় করেন। তিনি 1000 টাকা বৃদ্ধি পেয়েছিলেন, কিন্তু তিনি খাবারের জন্য তার ব্যয় বাড়াননি, সুতরাং তার খাবারের ব্যয় 27% কমেছে। তার প্রাথমিক বেতন কত ছিল? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আমি জাস্ট 2-3 লাইনে করাবো ফুল কনসেপ্টের সঙ্গে। আজকে এটা থাক, ঠিক আছে। আমি এটা একটা বড় কনসেপ্ট আছে,
তোমাদের শিখিয়ে দেবো। এই ধরনের যত প্রশ্ন আছে ওই 2-3 লাইনের মধ্যে হয়ে যাবে। এটা কনসেপ্ট আমি নেক্সট দিন দারুণভাবে তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? তো যা কিছু হলো আজকে পুরোটাই আমরা পিডিএফ আকারে দিয়ে দেবো টেলিগ্রামে, অতি অবশ্যই তোমরা যুক্ত থাকবে আর খুব ভালো করে রিভিশন করো। প্রত্যেকটা কোশ্চেন দারুণ প্রশ্ন, আর চেষ্টা করবো নেক্সট ক্লাসে পার্সেন্টেজটাকে পুরো কমপ্লিট করে দেওয়ার। একটু শরীরটা খারাপ চলছে তাই, নাহলে একদিন শেষ হয়ে যেত। তো পার্সেন্টেজটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর এটা দারুণ কনসেপ্ট আছে, আমি তোমাদের নেক্সট ক্লাস অতি অবশ্যই বলবো। আর তোমাদের জানিয়ে রাখি, আচ্ছা তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে নাও, যারা যারা করতে পারবে অতি অবশ্যই আমাকে হোমওয়ার্ক হিসেবে নাও, কমেন্ট বক্সে আমাকে করে জানিও, ঠিক আছে? এটা একটা হোমওয়ার্ক দিলাম, এটা একটা হোমওয়ার্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যদি কেউ স্ক্রিনশট নিতে চাও। এটা একটা হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে? আর এটা হচ্ছে 5 নাম্বার। এই 5টা হোমওয়ার্ক তোমাদের বাড়িতে দিলাম, স্ক্রিনশট নেবে, অতি অবশ্যই তোমরা করবে, ঠিক আছে? আর তোমরা জানো যে যদি আমাদের কোনো ফাউন্ডেশন ব্যাচ, একটাই ফাউন্ডেশন ব্যাচ আছে রেলের যে কোনো এক্সামের জন্য, এর উপরে পশ্চিমবঙ্গের রেলের জন্য কোনো ব্যাচ হবে না। 1499 টাকায় 1.5 বছর পর্যন্ত ভ্যালিডিটি, সপ্তাহে 5 দিন ক্লাস চলে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে সম্পূর্ণ বাংলা ভাষায় এই কোর্সটা পুরো করানো হয়। আর এনসিইআরটি বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, একদম সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদেরকে পড়ানো হবে, কোথাও কোনো রকম ভাষা জাতীয় সমস্যা হবে না। এই প্রাইস কিন্তু বাড়বে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেওয়ার চেষ্টা করবে, এরপর কিন্তু এই প্রাইস থাকবে না, এবার কিন্তু প্রাইস বাড়বে, ঠিক আছে? আচ্ছা, আর যারা এএলপি সিবিটি 2 এক্সাম দেবে, যাদের নেক্সট মান্থে এক্সাম আছে, তাদের জন্য এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে। পার্ট এ যেটা, যার মধ্যে ম্যাথ আছে, রিজনিং আছে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, মাত্র 399 টাকায়, মাত্র 399 টাকায়, একদম এক্সাম শেষ না হওয়া পর্যন্ত এই ব্রহ্মাস্ত্র ব্যাচটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, যাদের ফিটার আছে মাত্র 299 টাকায়, একদম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমরা প্রিপারেশন নিতে পারো আমাদের সাথে। ইলেকট্রিশিয়ানের ব্যাচ আছে 299 টাকায়, এই সমস্ত কিছু। আর আমাদের ম্যাথামেটিক্সের বই আছে, ম্যাথামেটিক্স শুধু নয়, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স 2016 থেকে 2022-এর বিগত বছরের প্রশ্নোত্তরের বই সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ, প্রাইস নিচে লেখা আছে দেখতে পাচ্ছ। এই বইটারই না সলিউশন করাচ্ছি আমি, এই বইটারই আমাদের অ্যাপ্লিকেশনে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচে সলিউশন করানো হচ্ছে, A to Z পুরো বইটা করানো হবে। আর ম্যাথ, সায়েন্স, জিকে মিলে প্রায় 17,000 প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ তৈরি করা হয়েছে, ঠিক আছে? আর ওদিকে আছে আমাদের গ্রুপ ডি এনটিপিসি যে লাস্ট এক্সাম হয়েছে 2022-এ, তার যদি কেউ বই চাও নিতে পারো, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স সমস্ত কিছু নেওয়ার জন্য সিম্পল আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবে। ইনস্টল করার পর পেড কোর্সে যাবে কোর্স নেওয়ার জন্য। এগুলো তোমরা পিডিএফও পড়তে পারো স্টাডি মেটেরিয়াল থেকে, স্টাডি মেটেরিয়ালে গিয়ে প্রিন্টেবল হবে না, স্টাডি মেটেরিয়াল থেকে পড়তে পারবে তোমরা, ঠিক আছে? ওখানে দাম প্রাইস খুব কম আছে। আর বুক সেকশনে গিয়ে তোমরা বুক অর্ডার করতে পারো। আদারওয়াইজ তোমরা এই নাম্বারে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ বা কল করবে, তোমরা বুক চাইলে বুক বলো, এখানে কিউআর কোড দিয়ে দেবো, কোর্সের জন্য পেমেন্ট করতে পারো, বুকের জন্য পেমেন্ট করতে পারো, একদম হোম ডেলিভারি চলে যাবে। বা কোর্সে যদি অ্যাডমিশন নিতে চাও 2 মিনিটের মধ্যে কোর্সে অ্যাড করে তোমাকে ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে, জাস্ট এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? চলো ভালো করে তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকো, সামনে এক্সাম আছে, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।